মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার ফেসবুক পোস্টে বাংলা ভিশনের একটা ক্লিপ শেয়ার দিচ্ছেন, আবার ছাত্র দলও শেয়ার দিচ্ছে। দেখেন, কিছু বলেন নাই মির্জা ফখরুল, আবার দেখান মির্জা ফখরুল ওইটাই দেখান। কিন্তু বাংলা ভিশনের পোস্টে বলা আছে বিএনপির অনুষ্ঠানের ভাইরাল ছবির পেছনে ঘটনা জানাইলেন নাদিম নিজেই। এটা বিশাল আবিষ্কার করে ফেলছে আর কি। আচ্ছা ঠিক আছে, ভাইরাল ছবিটা কে ভাইরাল করিছে জানেন? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, হে অদম ভাইরাল করিছে। এই প্রসঙ্গে পরে আসিচ্ছি, আগে দেখে নি কেন ছবিটা ভাইরাল হইল। এইটার বিষয়ে বাংলা ভিশনের সাংঘাতিক কি কয়। এই প্রোগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না, আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন, পিছনে অনেক বিএনপির নেতারা বসে আছে, আপনি দাঁড়ানো অবস্থায়। এই ছবিটা এখন ভাইরাল। শুনলেন? কি শুনলেন? বাংলা ভিশনের সাংঘাতিক কইতেছে যে আহত নাবিলের জন্য বসার জায়গা ছিল না, বিএনপি নেতারা বসবার দেয়নি, এই জন্য সমালোচনা হইতেছে। নাদিম কেন্দা কেন্দা কইছে তুমি একটু শুধু বসতে দিও পাশে। অনেকে পোস্ট দিচ্ছে মির্জা আব্বাসের সাথে বইসা আছে, সেটা দেখায়। হ্যাঁ, কইছে দেখেছ 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 বসবার তো দিছে। বেকুবের আচ্ছা, আমি কি বসা নিয়ে প্রশ্ন তুলিছি? হ্যাঁ, আচ্ছা সে ভাইরাল পোস্টটাকে দেখে আসি, তাই না? তাহলে বুঝবেন যে আমি কি কইছি। দেখেন, এটা ছিল সেই ভাইরাল পোস্ট। কইছে ইন্টারেস্টিং ফটো, আহত তরুণ জুলাই যোদ্ধা ক্রেসে ভর দিয়ে হাইটে যাইতেছে সামনে দিয়া, আর বুড়া ভামগুলা ব্যস্ত নিজেদের নিয়া। এই তরুণটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। এই বুড়াগুলার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া কি উচিত? হ্যাঁ, এই ছিল আমার মন্তব্য। ওই মুহূর্তে ছেলেটা হাইটে যাইতেছে, আপনারা কি করছেন? কিছু না, শুধু যদি তাকায় থাকতেন তার দিকে, তাহলে ছবিটা অন্যরকম হইতো, কেউ সমালোচনা করতো না। এখন যদি কেউ বলে ছবিটা শুধু একটা মুহূর্ত, তবে প্রশ্ন আছে ঠিক সেই মুহূর্তে আপনি কেন ব্যর্থ হইলেন? রাজনীতি তো বড় বড় বক্তৃতা না, রাজনীতি হলো ব্যতিক্রমী মুহূর্তে সঠিক প্রতিক্রিয়া দেখানোর নৈতিক সক্ষমতা। আর সেই মুহূর্তটা ছিল তেমনি একটা পরীক্ষা। এটারই মার্ক্সীয় বিশ্লেষণে বলে প্রতীকী ক্ষমতা। মার্ক্স বলছিলেন the ruling ideas of each age have ever been the ideas of its ruling class. কারণ ওটা শাসক শ্রেণী, আর ওই তরুণ রাজনীতির মঞ্চের অভিনেতা। তাকে যদি উপেক্ষা করে তাহলে তারা কি বার্তা দেয়? বার্তা তো হইলো তুমি আমাদের রাজনীতির প্রয়োজনীয় ছবি মাত্র, নায়ক না। তারা হয়তো পরে ভাবা দিছে, পোস্ট দিছে, ফুল দিছে, ছবি তুলিছে, কিন্তু সেই প্রতীকী মুহূর্তে তাদের চোখ যেখানে থাকা উচিত ছিল তা ছিল না। তারা তাকায়নি, তারা ভাবেও নি তাকানো জরুরি। এটাই তো আসল অসুখ। এই অসুখ কেবল বাংলাদেশের রাজনীতির না, বরং নেতৃত্বহীন, দায়হীন, মেধাহীন, ক্লান্ত মানসিকতার সংকেত, যেটা আমাদের বুড়ায় যাওয়া রাজনৈতিক সংস্কৃতির স্বরূপ। ওই ছেলেটা পরে বিএনপির অনেক প্রশংসা করতে পারে, তারেক রহমানের অনেক প্রশংসা করতে পারে, কিন্তু ওই সত্য তাতে চাপা পড়ে যায় নাই যে বিএনপির নেতারা ওই মুহূর্তটাকে যেইভাবে গ্লোরিফাই করতে পারতেন সেটা তারা করতে পারেন নাই। রাজনীতি একটা স্পেকটেকল, একটা দৃশ্যকল্প, ওইটা আপনারা বানাইতে পারেন না। আমি সরি, এটা বলতেই হচ্ছে, আপনারা আসলেই পারেন না। আপনারা না পারেন বক্তৃতা দিতে, উজ্জীবিত করতে, স্বপ্ন দেখাইতে, জেহাদি জোশে ঝাঁপায় পড়তে, উদ্বুদ্ধ করতে আপনাদের কর্মীদের। না পারেন না। না পারেন একটা বয়ান তৈরি করতে, না পারেন একটা রাইট স্ট্র্যাটেজি বানাইতে। আপনার কর্মীরা কেন বিপ্লবের টাইমে 2 পয়সার ইউটিউবের ভিডিও দেখতো? আপনি নিজেই কেন দেখতেন? এখনো দেখেন? নিজেকে প্রশ্ন করেন। ওই ছেলে যাই বলুক, আপনারা তো অস্বীকার করতে পারেন না মির্জা ফখরুল নিজের কর্মীদের থাপ্পড় মারে। বিএনপির কর্মী, সে তো থাপ্পড় খাওয়ার কথা ছিল মির্জা ফখরুলের কাছে, তাই না? তার বদলে পাশে বসেছে, ওর তো আনন্দের সীমা নাই, ওর তো ধারণাই নাই কেমনে হিরোদের অন্য দেশে সম্মান করে। তো আমি যা লিখেছি আর ওরা যা বুঝিছে তাকে ঠিক একই জিনিস। এই বুদ্ধি নিয়ে, এই মেধা নিয়ে রাজনীতি করে আলাপ করবার এসেছেন, রাষ্ট্র চালাইবেন আপনারা। হ্যাঁ, আপনারা তো আম কইলে আমরা বুঝবেন। একজনেরও মাথাতে আসলো না যে এই লোক তো এই কথা কয় নাই, বসাবসি নিয়ে তো কোনো কথা কয় নাই। বাংলায় তো লেখা আছে, তাই না? ফ্রেঞ্চে তো লিখি নাই। ফ্রেঞ্চে লিখলেও তো গুগল ট্রান্সলেট করে পড়া যায় কি লিখেছি, তাই না? বাংলা লেখাপড়া বুঝতে পারেন না, মির্জা ফখরুলকে বুঝে এটা শেয়ার দিলেন।
মানে উনি বুঝলেনই না আমি কেন সমালোচনা করেছি। ওই ছবিটা তো মিথ্যা বলেনি, কিন্তু তাতেই আমার গালাগালি শেষ নাই, কয় আমি নাকি গুজব ছড়াইছি। ছবিতে বুড়াগুলা কি করতেছে, কি ছেলেটার দিকে তাকায় নাই পর্যন্ত। দেখেন আবার এইখানে আমাদের বড় দলগুলার গণতান্ত্রিক ভণ্ডামি উদ্ঘাটিত হয়। ছবিটা তোলা হয়েছে একটা প্রকাশ্য অনুষ্ঠানে, যেখানে একজন তরুণ, যে বর্ষা বিপ্লবের একজন আহত শ্রেণী, ও হয়তো বিএনপি করে, ছাত্র দল করে, হয়তো প্রেসে ভোট দেওয়ার সামনে দিয়ে হাইটা যাইতেছে। সেই সময় তার সামনে বসা প্রবীণ রাজনৈতিক নেতারা কেউ তার দিকে তাকাচ্ছে না, কেউ না, কেউ তার সাথে চোখাচোখি করতেছে না, নিজেদের মধ্যে আলাপ করতেছে মগ্ন। এডিটর সাহেব দেখান না, এটা সার্কেল করে দেখা দেন। এবং আমি এটাকে বলছি ইন্টারেস্টিং ফটো, না চেঁচাই কইছি, না বকাঝকা করে কইছি, কেবল একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে দৃশ্যত বাস্তবতা ব্যাখ্যা করেছি। আমি কি ভুল দেখেছি? আপনারাও তো দেখেছেন, তাই না? কেউ কেউ বলছে আমি পুরোটা দেখিনি, বলা হইলে আমি গুজব ছড়াইছি। এখন প্রশ্ন, আমি কি আসলে গুজব ছড়াইলাম? না, আমি তো গুজব ছড়াই নাই, বরং নির্মম এক সত্যের টুকরা সামনে আনিছিলাম, যা দেখা কারো কারো জন্য অস্বস্তিকর। হ্যাঁ, পরে হয়তো তারে পাশে বসানো হয়েছে, সে আয়োজকদেরকে ধন্যবাদও হয়তো দিছে, ছেলের মুখে হাসি আছে তাও দেখা গেছে, কিন্তু তাতে কি এই ছবিটার ওই মুহূর্তের নৈতিক সত্য বিলুপ্ত হইয়া যায়? একটা গুরুত্বপূর্ণ প্রতীকী মুহূর্তে নেতারা যদি নৈতিক দায় পালন করতে না পারেন, তাহলে তারা নেতৃত্বের উপযুক্ত কিনা এই প্রশ্ন তো তোলাই যায়। রাজনীতি আসলে কি? ঘটনা পর্যালোচনা, না উপস্থিত মুহূর্তের দায়িত্ব? জাপল সার্চ কইছিলেন, ম্যান ইজ নাথিং এলস বাট হোয়াট হি মেক্স অফ হিমসেলফ। ইংরেজি যেহেতু কইছে, ঠিকই কইছে, মানে মানুষ আসলে কিছু না, সে আসলে নিজেকে কি তৈরি করে সেটাই। রাজনীতিবিদরাও তাই, তারা কেবল তাদের পদের বা বক্তব্যের মাধ্যমে মূল্যায়িত হয় না, বরং তারা কোন মুহূর্তে কি করলেন, কিভাবে প্রতিক্রিয়া জানাইলেন, তার মাধ্যমে তাদের চেতনা, নৈতিকতা, এটা পরিমাপ করা হয়। এটারে বলে ক্যারেক্টার আর্ক। এই যে ক্যারেক্টার আর্ক, যারা গল্প উপন্যাস লিখেন তারা এই টার্মের সাথে পরিচিত। মানে হচ্ছে ক্যারেক্টার আর্ক হচ্ছে আপনি কিভাবে একটা ঘটনায় রিয়েক্ট করেন। মির্জা আব্বাস বলেছিল 28 তারিখে প্রাণ ভয়ে দাঁড়াতে পারেন নাই, তাই না? ওইটা আপনাদের ক্যারেক্টার আর্ক। হরতালটা কিছু দল রিজভিভাবে কয়েকজনের নিয়ে বসে আছে, আপনারা যাওয়ার সাহস করেন না, এটাই তো আপনার ক্যারেক্টার আর্ক। খালেদা জিয়ারে বালুর ট্রাক ফেলে আটকায় রাখলো হাসিনা, আপনারা বাদ ভেঙে যাইতে পারলেন না ওনারে বাইর করে আনতে, এটা আপনাদের ক্যারেক্টার আর্ক। কয়জন পুলিশ হাতে গোনা যায়। এই পুলিশের বেষ্টনী থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন না, এখন হ্যাডম হয়ে গেছে, হারকুলিস হয়ে গেছে না একজন। এটা ক্যারেক্টার আর্ক। 2013 সালে 5ই মে হেফাজতকে মাঠে নামাই দিয়ে নিজে মাঠে নামেন নাই, এটা একটা ক্যারেক্টার আর্ক। ক্যারেক্টার আর্ক। ঠিক বিপদের টাইমে আপনারা কি করেন, এইটা একটা মাহেন্দ্রক্ষণে আপনারা কি করেন, এটা তো মিথ্যা না। সে যখন হাইটা যায় তারা কেউ তাকায় নাই, অন্যদিকে তাকাইছিল বা অন্য কারোর সাথে কথা বলতেছিল। ওই মুহূর্তে ওই ছেলেটা তাদের আগ্রহের বিষয় না, তাদের ওই ছেলের চাইতে বড় বিষয় আছে। যদিও অনুষ্ঠানটা জুলাই যোদ্ধাদের সম্মান জানানো নিয়ে হয়, তাহলে তারাই তো ফোকাস অনুষ্ঠানের। ওই গুজুর ফুসুর তো ফোকাস না। আপনি তো গুজুর ফুসুর করতে আসেন না অনুষ্ঠানে। যেভাবে সভ্য দেশে সম্মান জানায়, সেই সম্মান যদি পূর্ণ হয় সেটা অসাধারণ, কিন্তু তাতে কি আমরা সেই মুহূর্তে নৈতিক ব্যর্থতা অস্বীকার করতে পারি? আমি যা করছি তা গুজব না, তা হচ্ছে রাজনৈতিক স্মৃতির সংরক্ষণ। আমার পোস্ট ছিল এক ধরনের নৈতিক প্রশ্ন, সেটাই বিএনপির সহ্য হয় না। এটাই হইতেছে বিএনপির কালচার, এটা বিএনপির রাজনীতি। কারণ এইখানে প্রশ্ন করলে গালি আসে, সত্য তুলে ধরলে ষড়যন্ত্র হয়, আর ছবি বিশ্লেষণ করলে গুজব হয়। এই মুহূর্তটা আমাদের দেখাইছে নেতৃত্ব বদলানোই যথেষ্ট না, নেতৃত্বের দর্শনও বদলাইতে হবে। আর ওই মুহূর্তটা, ওই তরুণটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিছে ক্ষমতার জন্য কে প্রস্তুত, কে সময়ের ক্লান্ত চেহারা। এই ছবিটা ইতিহাস সংরক্ষণ করবে। আমি যেইভাবে বলছি, ইতিহাসও সেই ভাষায় একদিন উত্তর দেবে। কারণ রাজনৈতিক ছবি কখনো শুধু আলোকচিত্র না, ওটা সময়ের দলিল। এরপরে বিএনপি কর্মীদের তো গালাগালি শেষ নাই। আমি এটা ব্যাজ অব অনার হিসাবে নেই। বিএনপির যে কর্মী সমর্থকেরা এই ছবি নিয়ে কচু খেতির উস্কানিতে উন্মত্তের মতো আচরণ করেছে, আজকে ক্ষমতার কাছাকাছি পৌঁছে, তাদের তখন দেখা যেত না।
আমি বিএনপি না কইরাও সে দাহকালে বিএনপির পাশে দাঁড়াইছিলাম যখন বিএনপি মজলুম ছিল, আবারও দাঁড়াবো যদি মজলুম হয়। আবার এই বিএনপি সামান্য সমালোচনা নিতে পারে না। আপনাদের কাছে প্রশ্ন, যেই বিএনপি সামান্য সমালোচনা নিতে পারে না, এরকম দলকে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান কিনা? এদের চোখ উল্টাইতে এক মুহূর্ত লাগে না। এরা রাজনীতি বুঝে না, এরা দাসত্ব বোঝে। যে ওর দলের দাসত্ব করবে ওরা তার সাথে থাকবে, আর তার বাইরে যারা তারা শত্রু। যারাই এদের দাস না তার উপরে এটা ঝাঁপায় পড়বে নেকড়ের মতো জিঘাংসা নিয়ে। সেই দিন যেমন কর্ণফুলীর সাক্ষী রাখিছিলাম, আজকেও আমার দর্শকদের সাক্ষী রাখতেছি আর শপথ নিচ্ছি এই দুর্বিনীত রাজনৈতিক চর্চাকে কোনোভাবে বাংলাদেশের মাটিতে খুঁটি গাড়তে দেব না ইনশাল্লাহ। বিএনপির নেতা কর্মীদের বলি, আমার পরামর্শ নিতে পারেন নাও পারেন, কিন্তু কয়ে রাখা আমার দায়িত্ব। কচু খেতিদের দিয়ে রাজনীতি তৈরি হইতে দিয়েন না। গোয়েন্দা সংস্থার টেকে দিয়ে চলা মানুষরা বাজারে মাইয়া মানুষের মতো। প্রচুর লাস্যময়ী হয়, সাথে থাকে রোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে এই রোগ এতই বাইরে গেছিল, সৈনিকদের মধ্যে যে এমন পোস্টার ছাপাইতে হয়েছিল। আমি বিএনপির অফিসে ইনকা পোস্টার লাগিয়ে দিতে চাই কচু খেতিরে নিয়া, কচু খেতির সংস্রব এড়ানোর জন্য। এই প্রসঙ্গে একটা বড়দের কৌতুক দিয়া এপিসোড শেষ করব। বাচ্চা লোক এপিসোডটা না দেখলেই ভালো হবে। এই কৌতুক কলে আঙ্কারে মেডিকেল কলেজের কৌতুক। মেডিকেল কলেজে ইনকা প্রচুর কৌতুক আছে যা বাইরে আপনারা জানবেন না। এক পংটা পোলা তার ডাবল পংটা বাপরে যা কইতেছে, বাপ টেকা দাও টেকা দাও টেকা দাও। বাপ কয় কি করবি টাকা দিয়া? তো কয়, তো বাপ কয় যাইস না বাপ, তোকে রিকোয়েস্ট করেছি। তো পোলা তো অবাক, বাপ নিজেই পংটা, সে কেন বাধা দেয়? তো পোলা কয় কেন যাবো না? তো বাপ কয় গেলে তোর সিভিলিস হবি, সিভিলিস খুব খারাপ অসুখ, তোর সিভিলিস হলে কাজের বুয়ার হবি, কাজের বুয়ার হলে আমার হবি, আমার হলে কলে পুরা পাড়ার হবি। খুব খেয়াল। বিএনপি কচু খেতির সিভিলিস যদি আপনারে ধরে, বাংলাদেশের কোনো রক্ষা নাই, পুরা বাংলাদেশ সরে যাবি। কি হবি জানেন? জানেন তো? বুঝছাও।